নমস্কার। আপনারা শুনছেন ব্যক্তিগত ওয়ান আর্মি স্টাইলে মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প রং নাম্বার। শুরু হচ্ছে রং নাম্বার। রাত 1টা। তীর্থবাবুর হঠাৎই ঘুম ভেঙে গেল। টেলিফোন বাজছে। মাঝরাতে টেলিফোন বাজলে কেমন একটা ভয় করে। হ্যালো, শুনুন, হাসপাতাল থেকে বলছি, আপনাদের পেশেন্ট এইমাত্র মারা গেলেন। হ্যালো, আমাদের পেশেন্ট? হাসপাতালে আমাদের কোনো পেশেন্ট নেই। আপনার নাম্বার? রং নাম্বার। ছেড়ে দিন। রং নাম্বারে ফোন করেন কেন? তীর্থবাবু ফোনটা নামিয়ে রাখেন। তার ভীষণ ভয় করে। সবিতা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেন, হঠাৎ এত ফোন বেজে ওঠে কেন? কেন এত রং নাম্বার হয়? আজ অনেক দিন হয়ে গেল সবিতা বা তীর্থবাবু কেউ অনেক রাত অবধি ঘুমোন না। ঠিক 12টায় তীর্থবাবু একটা ঘুমের বড়ি খেয়ে নেন। খেয়ে চোখ বুজে শুয়ে মনটা চিন্তা শূন্য করে ফেলতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। কিছুতেই পারেন না তীর্থবাবু। তার চেতনা আর অবচেতনার মাঝে খাড়া খাড়া দেওয়াল উঠে যায়। দেয়ালগুলোর গায়ে পোস্টার আটা থাকে, দীপঙ্করের ছবি। শৈশবের দীপঙ্কর, মাথা ন্যাড়া, বোকা বোকা চেহারা। ম্যাট্রিক পাশ করা দীপঙ্কর, গ্র্যাজুয়েট দীপঙ্কর, তার লম্বা একহারা শান্ত চেহারা। দীপঙ্কর হলো তীর্থবাবুর একমাত্র ছেলে। সন্তান, সন্তান। মানুষ সন্তান কেন চায়? কেন ভালোবাসে সন্তানকে? তীর্থবাবু রোজ নিজেই নিজেকে এই প্রশ্নটা করেন। তারপর ঘুম আসে, গাঢ় অথচ অস্বস্তিতে আতঙ্কে বিপর্যস্ত ঘুম। সবিতা বোধ হয় তখনও ঘুমন না। তিনি জিজ্ঞাসা করেন, কার ফোন গো? রং নাম্বার। কোত্থেকে? হাসপাতাল থেকে। সবিতা এই কথা শুনে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, হাসপাতাল থেকে? ওগো, আমাদের ফোন যদি হয়? পাগলামি করো না সবু। দীপু নীরেনের কাছে আছে, তুমি তো জানো। ওখান থেকে নীরেন তো ওকে দিল্লিতে ভর্তি করে দিতে চেষ্টা করছে। সব জেনেও পাগলামি করছো কেন তুমি? নীরেনের কাছে যদি থাকবে তবে দীপু চিঠি লেখে না কেন? নীরেনই বা কেন চিঠি লেখে না আমায়? তোমরা কি ভেবেছ আমি কান্নাকাটি করব, ছুটে যাব নীরেনের কাছে? তীর্থবাবু অধৈর্য হয়ে বললেন, সবু, সবু অস্থির হয়েও না। আমার যে মনে হয় দীপু নীরেনের কাছে নেই। নীরেন ইচ্ছা করেই আমায় কিছু বলছে না। চুপ করো সবু, কেঁদো না। সব ঠিক আছে। তুমি তো জানো দীপুর পালিয়ে থাকার কোনো কারণ নেই। তাহলে ও আসে না কেন সেটা বলো। সবু, অসুখে অসুখে তুমি অবুঝ হয়ে গেছো। দিনকাল খারাপ, এ অঞ্চলটাও ভালো নয়, তাই ও আসে না। সবিতা এই সময় কাঁদতে শুরু করেন, আস্তে আস্তে, গুমড়ে গুমড়ে। কাঁদতে কাঁদতে এক সময় সবিতা ঘুমিয়ে পড়েন। তীর্থবাবুর ঘুম আসতে দেরি হয়। কি হয়ে গেল দেশের অবস্থা? আচ্ছা, রুগী যদি মারা যায় তবে 23 এক্সচেঞ্জের নাম্বার দিলে 47-এ ফোন করবি তোরা? রং নাম্বার। যাদের রুগী তাদের মনের কি অবস্থা হয়? কিংবা হয়তো কোনো অবস্থাই হয় না। আজকাল নাকি সবাই কুরুক্ষেত্রের অর্জুন, চূড়ান্ত নির্বেদে মৃত্যুকে গ্রহণ করে। লাশ নাকি বিছানাতেই পড়ে থাকে। খরচ বাঁচাবার জন্যে আত্মীয়রা চলে যায়, আর আসে না। নাকি পড়েই থাকে ঠান্ডা গুদামে, কেউ দেখতে আসে না পর্যন্ত। তীর্থবাবু ভয় করে, খালি খালি ভয় করে। একটা অনন্ত কলকাতায় বাস করছেন তিনি, অন্য পশ্চিমবঙ্গে। দেখতে মনে হয় সেই শহর, সেই গড়ের মাঠ, মনুমেন্ট, ভবানীপুর, আলিপুর, চরকডাঙ্গার মোড়, সেই আষাঢ়ে রথের মেলা,
চৈত্রে কালীঘাটে গাজন, মাঘে বড়দিনের আলোকসজ্জা। সে শহর নয়, এ একটা ভুল শহর, রং সিটি। ভুল ট্রেনে চড়ে ভুল শহরে এসেছেন তীর্থবাবু। নইলে সবিতাকে বলা সবগুলো স্তোকের কথা ভুলে গিয়ে তীর্থবাবু ভাবেন। নইলে দীপঙ্কর চিঠি লেখে না কেন? কেন নীরেন খবর দেয় না দীপঙ্করের? কেন কেন সন্তান চায় মানুষ? কেন ভালোবাসে আত্মজাকে? মৃত্যুতে মুখাগ্নি করবে বলে? রং আনসার। যতদিন জীবিত আছেন ততদিনই সন্তানকে চান তীর্থবাবু। কাছে থাক তুই, পাশে থাক, আমার যন্ত্রণা নে, ভাগে নে, আমার সঙ্গে এক হয়ে যেতে শেখ। রং হোক। কোথায় একটা এক্সচেঞ্জ আছে যেন, এই শহরে কোথায় আছে একটা এক্সচেঞ্জ? কে সেখানে বসে তীর্থবাবুকে শুধু বলছে রং নাম্বার, রং সিটি, রং হোক? কে সে? কোথায় সেই অদৃশ্য অপারেটরদের দেখা যায় না কেন? ভাবতে ভাবতে তীর্থবাবু টুপ করে ঘুমের ভেতর ডুবে যান। এই রকমই চলে দিন থেকে রাত, সোম থেকে রবি, সকাল থেকে সন্ধ্যা। রাতগুলোকে ভয় করে তীর্থবাবুর, কেননা ঘুমের মধ্যে শুধু সারি সারি দেওয়াল দেখতে পান তিনি। দেওয়ালে দীপঙ্করের মুখ আঁকা থাকে। ঘুমের মধ্যেই তীর্থবাবু ভাবতে থাকেন, তবে কি মনোজের কাছে যাবেন? মনোজ ওর বন্ধু, মনের রোগের ডাক্তার। তীর্থবাবু নিশ্চয়ই অসুখ হয়েছে। তোমার অসুখ হয়েছে তীর্থ, মনোজ রায় দিল। তীর্থবাবুর শুকনো মুখ, কাতর চাহিনি আর বারবার কপাল থেকে ঘাম মোছার চেষ্টা ও লক্ষ্য করছিল। কি অসুখ? নার্ভের। নার্ভ তো আমার ভালোই মনোজ, তোমার চিন্তাগুলো অলীক। অলীক? তুমি কি বলেছ তুমি নিজেই শোনো। মনোজ টেপ রেকর্ডার চালিয়ে দিল। মনোজ রোগীদের স্বীকারোক্তি টেপ করে নেয়, তারপর বিচার করে, রায় দেয়। তীর্থবাবু টেপ রেকর্ডারটা দেখে মনে মনে টাকার অঙ্ক হিসেব করছিলেন। এখন হঠাৎ একটা ক্লান্ত নিচু গলা শুনতে পেলেন। আমার মনে হয় বাড়িটা আমার নয়। কড়া নাড়লে কেউ দরজা খুলবে না, কেননা আমি রং অ্যাড্রেসে এসেছি। পথে ঘাটে চলতে চলতে আমার শুধু মনে হয় কলকাতা এখন কলকাতায় নেই। বাইরের বাড়ি, ঘর দোর, গড়ের মাঠ, মনুমেন্ট সব অন্য একটা শহরকে ধরে নিয়ে কলকাতা উধাও হয়ে গেছে। মনে হয় ইটস এ রং সিটি। কোনো প্রয়োজন নেই, তবু এটা যে সেই কলকাতায় তা নিজেকে বিশ্বাস করবার জন্যে সেদিন কেওড়াতলা গেছিলাম। দেওয়ালের লেখাগুলো পড়েই বুঝতে পারলাম আমি ভুল জায়গায় এসেছি। সেদিন আমি স্বপ্ন দেখেছি। টেপ রেকর্ডার থামিয়ে দিল মনোজ। তীর্থবাবুর দিকে চাইল, বলল, কি স্বপ্ন দেখেছ তীর্থ? আমি বলতে পারবো না। কি স্বপ্ন? আমাকে জিজ্ঞাসা করো না মনোজ, আমাকে জিজ্ঞাসা করো না। স্বপ্নটা আমি মাঝে মধ্যেই দেখি, সেই জন্যেই আমার জানা দরকার। না মনোজ, তুমি অসুস্থ তীর্থ। স্বাভাবিক, অসুস্থ হওয়া স্বাভাবিক। কেন? আমার পক্ষে অসুস্থ হওয়া স্বাভাবিক কেন? তোমার ছেলে তো। আমার ছেলে কি? বাড়িতে নেই। মনোজ, আমি জানি না কে তোমাকে কি বলেছে। আমার ছেলে দীপঙ্কর কাজিন নীরেনের কাছে আছে লখনৌতে, ওখান থেকে দিল্লিতে পড়বে দীপঙ্কর। গড! মনোজ যেন যন্ত্রণায় আর দুঃখে কথাটা বলল। ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস উঠে এলো একটা। তীর্থ ওদের সময় সবচেয়ে ঠান্ডা মাথার ভালো ছেলেটা এরকম হয়ে গেল। গড! মনোজ খসখস করে ওষুধের নাম লিখল, কাগজ ছিঁড়ে ফেলল। তারপর একটা ওষুধের শিশি দিল তীর্থবাবুকে, বলল, রাতে এটা খেয়েও তীর্থ, ঘুম হবে। দাও। তীর্থবাবু ওষুধের শিশিটা নিলেন, বেরিয়ে এলেন। মনোজ দরজা পর্যন্ত এগিয়ে এলো, তারপর বলল, বোস তোমার কাছে আর যায়নি তো? না। কেন? আমি ওকে বারণ করেছি। ও এলে আমি ঢুকতে দেবো ভেবেছ বাড়িতে? সবিতার ওই
সবিতা সবিতাকে সব আজে বাজে কথা বলে চলে যায় শুধু। তীর্থবাবু বেরিয়ে এলেন। এখন সন্ধ্যা হয়েছে নাকি সকাল? রাস্তায় কাতারে কাতারে লোক নাকি জনশূন্য পথ? নির্জন পথ, মেঘাবৃতা রজনী, ঝড় ঝঞ্ঝা, জয়সিংহ ছুরিতে শান দিচ্ছে। রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। দীপঙ্করের পাঠ্য ছিল রাজস্বী। তীর্থবাবু বুঝতে পারলেন তার চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। সন্তানরা এখন ঘাতক, ঘাতকরা পিতামাতাদের নিয়ত হত্যা করে থাকে। তীর্থবাবু ওষুধের শিশিটা যত্ন করে নিয়ে যেতে লাগলেন, যেন অলিম্পিকের পবিত্র অগ্নিশিখা নিয়ে যাচ্ছেন। আজ রাতে শুয়ে শুয়ে তীর্থবাবু সেই স্বপ্নটা আবার দেখলেন। শুয়ে দেখলেন চৌরঙ্গী রোডটার দুপাশে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই নিশ্চল। পথের দুপাশে বড় বড় সাদা উজ্জ্বল আলো, পথের মাঝখানটা রক্তাক্ত। সেখানে দাঁড়িয়ে একটি প্রৌঢ়া রমণী আলোলায়িত চুলে বুকে হাত চাপড়ে প্রবীর 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 বলে বিলাপ করছে। মেয়েটিকে দেখেই তীর্থবাবু বুঝতে পারলেন ও পুরাণের সেই জনা। দূরে দূরে ভীষণ প্রান্তরে, মরুভূমে দুরন্ত শ্মশানে, হেতা তোর নাহি স্থান দুর্গম কান্তারে, তুষার মাঝারে পর্বত শিখরে চল। চল পাপ রাজ্য ত্যাজি পতিতোর পুত্র ঘাতি অরাতির সখা। চল পুত্র শোকাতুরা। রমণীটি আকাশ ফাটিয়ে চেঁচাচ্ছে। এই সময় ড্রপ ফেলে দাও, ঘন্টা বাজাও বলে কারা চেঁচিয়ে উঠল। কে বলল, এটা মাহিষ্মতিপুর নয়, চলে যাও। তৎক্ষণাৎ তীর্থবাবু বলতে গেলেন, শি ইজ ইন দ্য রং সিটি। কিন্তু ঘন্টা বাজতে শুরু করে দিল। ঘন্টা বাজছে, ফোন বাজছে। তীর্থবাবু উঠে বসলেন। টেলিফোন মানুষ রাখে কেন? ভাড়া দিতে জিভ বেরিয়ে যায়, নাভিশ্বাস উঠে যায় যখন। তীর্থবাবু রিসিভার তুললেন। 479? ঠিক এই নাম্বারটাই তীর্থবাবুর সামনের টেলিফোনটার গায়ে লেখা আছে। তীর্থবাবু বললেন, নো। এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়? নো। তীর্থবাবু, আমি বোস। হ্যাঁ, সেদিন যা বলছিলাম, দূরে রেল লাইনের পাশের বডিটা। হ্যাঁ, দীপঙ্করের, ডায়েড অফ ইনজুরিস। আপনি তো এলেন না। বডি হ্যাজ বিন ক্রিমেটেড। হ্যালো, শুনতে পাচ্ছেন? না। এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়? না। এটা 479 নয়? না। রং নাম্বার। তীর্থবাবু ফোনটা নামিয়ে রাখলেন। কি ভেবে রিসিভারটাই নামিয়ে রাখলেন। তারপর বিছানায় ফিরে গেলেন। স্বপ্নটা আবার দেখতে হবে, যেমন করেই হোক আরেকবার দেখতে হবে। স্বপ্ন দেখে তবে তীর্থবাবু জানতে পারবেন কেমন করে উন্মাদিনী জনা রং সিটি থেকে পালিয়ে গেল। স্বপ্ন ছাড়া তীর্থবাবুর হাতে আর কিছুই নেই আজ। জেগে জেগে কলকাতার পথ ঘুরলে একটাও বেরোবার পথ দেখতে পান না তীর্থবাবু। এখন তাকে জনার পেছন পেছন যেতে হবে। প্রবীরের মৃত্যুর পর প্রবীরের বাপ থেকে সবাই যখন ঘাতকদের নিয়ে বিজয়োৎসব করছিল, একা জনা পালিয়ে গিয়েছিল। তীর্থবাবু ঘুমিয়ে পড়লেন। নমস্কার, আপনারা শুনছিলেন ব্যক্তিগত ওয়ান আর্মি স্টাইলে মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প রং নাম্বার। ভালো লাগলে পাশে থাকবেন। এখনকার মতো বাই। শুনতে থাকুন গল্পকথন বাই অনিকেত। টাটা।